সো এর পরের প্রবলেমটা দেখো কি বলেছে, ভেক্টর বীজগণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো a cos b mod তার স্কোয়ার ইকাল টু a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a ডট b তার স্কোয়ার। প্রমাণ করতে হবে a ক্রস b তার মড তার স্কোয়ার ইকাল টু a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a ডট b তার স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি, এখান থেকে যদি এটা আমাকে প্রমাণ করতে হয় তো আমি বলতে পারি a ক্রস b তার স্কোয়ার ইকাল টু a b সাইন থিটা তার স্কোয়ার ইকাল টু বলতে পারি a b ওয়ান মাইনাস, কেন বলতে পারি a স্কোয়ার b স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখান থেকে বলতে পারি a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ার কস স্কোয়ার থিটা। সো এখান থেকে বলতে পারি a স্কোয়ার b স্কোয়ার মাইনাস a ডট b ভেক্টর তার স্কোয়ার। সো অবশ্যই এটা থেকে এটা প্রমাণ হয়ে গেল, প্রুভড। তারপরের যেটা প্রবলেম, স্যার পরের প্রবলেমটা দেখো কি বলেছে এখানে। পরের প্রবলেমটা বলেছে যে একটি ঢিল ভূপৃষ্ঠ থেকে 14 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিক দিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে উপরের দিকে ছোড়া হলো। ঢিলটি কত উচ্চতা পর্যন্ত উঠবে এবং কত দূরে এসে ভূপৃষ্ঠকে আঘাত করবে? মানে বোঝার চেষ্টা করো কি বলেছে। বলেছে যে একটা বলকে ভূপৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে 14 মিটার পার সেকেন্ড বেগ সহ ছোড়া হলো, ঠিক আছে। তাহলে এই বলটি ভূপৃষ্ঠের কোথায় পড়বে, কত দূরে গিয়ে পড়বে বলেছে, কত দূরে, এখানে রেঞ্জ বের করতে বলেছে। আর কত হাইট পর্যন্ত এই বলটা উঠবে সেটা তোমাকে বের করতে বলেছে, সেই হাইটটা তোমাকে বের করতে বলেছে। তো দেখো খুবই সহজা, তুমি যদি ডাইরেক্ট ফর্মুলা লাগিয়ে দাও তাহলে ডাইরেক্ট ফর্মুলা কি বলো, ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো দেখো এই ইকুয়ালটা আমরা বলতে পারি ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এখান থেকে আমরা বলতে পারি 14 ইন্টু 14 ইন্টু সাইন 60 তার স্কোয়ার 2 ইন্টু 10। সো এখান থেকে আমরা বলতে পারি 14 ইন্টু 14 ইন্টু 3/4 2 ইন্টু 10। সো এখান থেকে আমরা বলতে পারি 7 ইন্টু 7 ইন্টু 3। সো এখান থেকে আমরা বলতে পারি 7 ইন্টু 7 ইন্টু 3/2 ইন্টু 10। সো আমরা এখান থেকে বলতে পারি 147/20 এত মিটার হাইট হবে। তুমি এই পদ্ধতিতে করতে পারো হাইট, এই পদ্ধতি অ্যাকচুয়ালি। আর রেঞ্জ ইকুয়ালটা আমরা জানি ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই কত জি, ভি স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। সো আমরা যেটা পাচ্ছি 14
ইন্টু কত ডিগ্রি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সো সাইন 120 10 ইন্টু 14 ভি স্কোয়ার বলেছে। তো এখান থেকে বলতে পারি 14 ইন্টু 14 ইন্টু √3/2/10। সো আমরা এখানে বলতে পারি রেঞ্জ ইকাল টু 196 √3/20 মিটার। বস্তুটির প্রক্ষেপ সীমা ও সর্বোচ্চ উচ্চতা 4 গুণ যখন বস্তুটি এমন করে নিক্ষেপ করা হয় যাতে প্রক্ষেপ সর্বোচ্চ হয়। তো দেখো এখানে কি প্রমাণ করতে বলেছে, যে প্রমাণ করতে বলেছে কোনো বস্তুর প্রাসের ক্ষেত্রে বস্তুটির প্রক্ষেপ সীমা বস্তুটির সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হয়। বলেছে আর ইকুয়াল টু জানে 4h হয়। আর মিনস কি, একটা প্রাসের ক্ষেত্রে একটা বলকে যদি এইভাবে ছোড়া হয় তাহলে বলটা যদি এখানে গিয়ে পড়ে, তো এটা হচ্ছে আর, এই ডিস্টেন্সটা হচ্ছে আর এইচ হচ্ছে এটা এইচ ম্যাক্স, যে ম্যাক্সিমাম হাইটটা উঠলো। ঠিক আছে, তো কোনো বস্তুর পাশের ক্ষেত্রে বস্তুটির প্রক্ষেপ সীমা বস্তুটির উচ্চতা 4 গুণ হয় যখন বস্তুটি এমন কোণে নিক্ষেপ করা হয় যাতে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। এমন কোণে নিক্ষেপ করা হয় যাতে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ করা হয়। আর ইকুয়াল টু 4h হবে তখন যখন হচ্ছে এমন কোণে নিক্ষেপ করা হবে যাতে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হয়। তো প্রক্ষেপ সীমা আর, আমরা জানি প্রক্ষেপ সীমা আর ইকুয়াল টু ভি স্কোয়ার সাইন 2θ/g। আর এর মান কখন হচ্ছে হবে, ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম পসিবল হোয়েন সাইন 2θ এর মান 1 হবে। সো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি যদি কোণে আমরা এটাকে করি তাহলে আমরা আর এর মান ম্যাক্সিমাম পাবো। আর আর এর মান যে মুহূর্তে আমরা ম্যাক্সিমাম পাবো সেই মুহূর্তে এটা আমরা পাবো যে আর ইকুয়াল টু 4h হবে। তো আর ইকুয়াল টু আমরা এটা জানি, ঠিক আছে। আর ভি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু আমরা কি জানি, এইচ ম্যাক্স ইকুয়াল টু আমরা জানি, এইচ ইকুয়াল টু বা এইচ ম্যাক্স ইকুয়াল টু কত জানি, ভি স্কোয়ার সাইন স্কোয়ার θ/2 ইন্টু জি। সো এখান থেকে আমরা বলতে পারি r/h ইকুয়াল টু বলতে পারি, দেখো 45 ডিগ্রি যদি আমি দুটো ক্ষেত্রে বসাই তো আমরা পাচ্ছি এখানে ভি স্কোয়ার সাইন 2θ/g। এটা আর এর ক্ষেত্রে, সীমা এর ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা পাই ভি স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা পাই ভি স্কোয়ার সাইন θ/2g। সো যদি আমরা এগুলো কেটে নিই, থিটার জায়গায় যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বসাই তা আমরা এখানে দেখো কি মান পাচ্ছি, জি যদি আমরা কেটে দিই এটা স্কোয়ার আছে। তো দেখো থিটা এর মান যদি 45 বসায় তা আমরা এখানে উপরে যে মানটা পাবো সেটা 1, ঠিক আছে। নিচে যে মানটা পাবো সেটা পাবো 1 বাই 1 বাই 1/√2, কারণ হচ্ছে সাইন স্কোয়ারের মান তার স্কোয়ার ইন্টু 2। সো আমরা পাচ্ছি 4। সো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 4h যখন যে থিটা এর জন্য, মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রির জন্য আর এর মান ম্যাক্সিমাম পাবো। আর ওই ম্যাক্সিমাম মানের সময় আর ইকুয়াল টু h হবে, 4h হবে। তারপরের প্রবলেমটা, অবশ্যই এই প্রবলেম আমাদের এখানে শেষ হলো। পরের যেটা সেটা দেখি।
পরে এখনো অনেক প্রবলেম বাকি আছে। তো দেখো বলেছে পি মানে দুটি বল 60 ডিগ্রি কোণে আনত, তাদের অন্তরের মান ও অভিমুখ নির্ণয় করো। পি মানে দুটি বল 60 ডিগ্রি কোণে আনত। তো এখানে দেখো কিরকম সিচুয়েশনটা কল্পনা করার চেষ্টা করো। দুটি বল আছে, একটি বল, অপর একটি বল যেটা আছে সেটা আছে এইদিকে। ওদের মধ্যবর্তী যে কোণটা সেটা 60 ডিগ্রি। এবার বলছে তাদের অন্তরের মান বের করো। অন্তরের মান, সো দুটোর মান কত? এ ভেক্টর, যদি আমি এটাকে এ ভেক্টর ধরে নিই, এটাকে যদি বি ভেক্টর ধরে নিই, তো এ ভেক্টরের মান এ ভেক্টর মড ইকুয়াল টু পি, বি ভেক্টর মডের মান ইকুয়াল টু পি, দুটো সমমানের ভেক্টর। অন্তরের মান, সো এ মাইনাস বি, মাইনাস বিকে আমরা কি লিখতে পারি? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। সো এটা যদি মাইনাস হয় তাহলে এর অভিমুখ কোন দিকে হয়ে যাবে? এর অভিমুখ হয়ে যাবে এই দিকে, এটা হবে মাইনাস বি ভেক্টর। যদি এটা মাইনাস বি হয়ে যায় তো এ আর ওর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে? সেটা 180 থেকে যদি বাদ দিই তো 120 হবে, 120 হবে। তো খুব সহজে যদি আমরা বের করি এই ভ্যালুটা, অন্তরের মান এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, এদের অন্তরের মান আর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু, তো আর ইকুয়াল টু আমরা যে মানটা পাবো সেটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, এখন মাইনাস দেব না, 2ab cos, ওদের মধ্যবর্তী কোণ কত? 120। এর মান আমরা কত জানি? এর মান জানি পি স্কোয়ার প্লাস বি এর মান জানি পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু 1/2 মাইনাস 1/2। তো আমরা এখানে যে মানটা পাবো সেটা পাবো রুট পি স্কোয়ার ইকুয়াল টু পি। সো আর ইকুয়াল টু যে মানটা আমরা পাবো সে মানটা আমরা পাবো আর ইকুয়াল টু পি। দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম আর ইকুয়াল টু পি মান আমরা পেয়ে গেলাম। তো অন্তরের মান কত হবে? প্লাস যে এখানে কোণটা উৎপন্ন হবে এটা কোন দিকে হবে? লব্ধির যে মানটা আমরা পাবো, লব্ধিটা এ ভেক্টরের সাথে কত কোণে থাকবে? সো ট্যান আলফা ইকুয়াল টু আমরা জানি বি সাইন থিটা ইকুয়াল টু এ প্লাস বি কস থিটা। তো বি এর মান, বি ভেক্টরের মান আমরা জানি পি সাইন 120 ডিগ্রি, পি প্লাস বি কস 120 ডিগ্রি। তো আমরা এখানে যেটা পাচ্ছি সেটা পাচ্ছি √3 p/2 পাচ্ছি পি মাইনাস p/2। তো আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পিপি যদি কেটে দিই তো আমরা পাচ্ছি √3/2 ইন্টু 2/1। সো আলফা ইকুয়াল টু যে মানটা পাচ্ছি সেটা আমরা 60 ডিগ্রি পাচ্ছি। তো আমরা যে ভ্যালুটা পাচ্ছি সে ভ্যালুটা হবে, লব্ধির যে মানটা হবে, লব্ধির মানটা হবে এইভাবে, এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি।
এই ক্যালকুলেশন থেকে যে লব্ধির মানটা পেলাম, ফার্স্ট দেখো তুমি, ফার্স্ট তোমার যে এ ভেক্টরটা ছিল তার মান ছিল পি, সেটা এদিকে ছিল, কিন্তু মাইনাস যে বি ভেক্টরটা ছিল, মাইনাস বি ভেক্টরটা ছিল এইদিকে। তাদের লব্ধি আমরা কি পেলাম? লব্ধি পেলাম এ ভেক্টরের সাথে যে কোণটা উৎপন্ন করছে, মাইনাস বি ভেক্টর এ ভেক্টরের সাথে আর ভেক্টর যে কোণটা উৎপন্ন করছে, সেটা আমরা পাচ্ছি 60 ডিগ্রি পেয়ে গেলাম। আমরা খুব সহজে এই প্রবলেমটা আমরা সলভ করে নিতে পারলাম। যে অভিমুখ নির্ণয় করো, অভিমুখ নির্ণয়। এক ব্যক্তি পূর্ব দিকে 10 মিটার গিয়ে পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে 5 মিটার গেল, ওই ব্যক্তির মোট সরণ কত? তো দেখো কি বলার চেষ্টা করেছে। এই দিক যদি আমরা পূর্ব দিক ধরি, তো পূর্ব দিকে ওই ব্যক্তি এখান থেকে 10 মিটার গেল, 10 মিটার গেল, পথ পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে আবার 5 মিটার গেল। তো যদি উত্তর পূর্ব দিকে 5 মিটার, তো এটা বলতে পারি উত্তর পূর্ব দিক। তো উত্তর পূর্ব দিক মানে আমি বলতে পারি এটা 45 ডিগ্রি। সো নিশ্চয় এই যে এটা লম্ব আর ভূমি নিশ্চয় সমান হবে। তো এটা যদি 5 হয়, তো এটা আমরা বলতে পারি 5/√2, এটা আমরা বলতে পারি 5/√2। খুব সহজে এটা আমরা বলে দিতে পারি, খুব সহজে বলে দিতে পারি। তাহলে দেখো আমরা এখান থেকে এই যে পথটা অতিক্রম করলাম, সেটাকে তুমি যদি ধরে নাও এ বি সি ডি, তা আমরা এডি ইকুয়াল লিখতে পারি, এ ডি ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি 10 + 5, 10 প্লাস আমরা যে মানটা এখানে পাচ্ছি 10 প্লাস 5/√2 i প্লাস 5/√2 যে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এ ডি ভেক্টর তার মডের যে মানটা পাবো, যে সরণটা পাবো, সে সরণটা আমরা পেয়ে যাচ্ছি 10 প্লাস কেন আমি এত ভুল করছি, 5/√2 তার স্কোয়ার প্লাস 5/√2 তার স্কোয়ার। সো এগুলো যদি আমি ক্যালকুলেশন করি, তা আমরা যে সরণটা পাবো এডি ইকুয়াল টু, সেটা পাবো √100 প্লাস 2 × 10 × 5/√2 প্লাস 25/2 প্লাস 25/2। সো আমরা যেটা পাচ্ছি মান 100 প্লাস 25 প্লাস 50/√2। সো আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 125 প্লাস 50/√2 সরণের মান, সরণ ইকুয়াল টু পেলাম। খুবই সোজা প্রবলেম ছিল, কিছুই করতে হলো না। এখানে দেখো তুমি প্রথমে পূর্ব দিকে 10 মিটার গেছো, তারপর তুমি উত্তর পূর্ব দিকে আরও 5 মিটার গেলে।
তো উত্তর পূর্ব দিকে তুমি যদি 5 মিটার যাও তাহলে লম্ব দিকে গেলে তুমি 5/2 মিটার, আর হরিজন্টাল ওয়াইজ ভূমি ওয়াইজ তুমি গেলে 5/2 মিটার। তো এটা অ্যাড হয়ে গেল, এটা হয়ে গেল, বাস আমরা পেয়ে গেলাম। তারপরের প্রবলেমটা তুমি যদি দেখো, এক ব্যক্তি 30 মিটার গিয়ে উত্তর দিকে গিয়ে এক ব্যক্তি উত্তর দিকে 30 মিটার গিয়ে দিক পরিবর্তন করে পূর্ব দিকে 20 মিটার গেল। তো দেখো কি বলেছে, এক ব্যক্তি 30 মিটার উত্তর দিকে গেল, এই পজিশন থেকে 30 মিটার ও উত্তর দিকে গেল, দিক পরিবর্তন করে আবার 20 মিটার ও পূর্ব দিকে গেল। এরপর দক্ষিণ পশ্চিম অভিমুখে 30√2 মিটার গেল। দক্ষিণ পশ্চিম, এর দক্ষিণ পশ্চিম কোন দিকে হয়? এর দক্ষিণ পশ্চিম নিশ্চয় এই দিকে হয়। দক্ষিণ পশ্চিম মিন্স ওয়াই অ্যাক্সিসের সাথে বা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা করবে সেটা হবে 45 ডিগ্রি, এটাই দক্ষিণ পশ্চিম। তো 45 ডিগ্রি যদি কোণ হয়, তো আগেও একটা প্রবলেম করলাম যে এই যে ভূমি আর এই যে লম্ব, সেই মানটা কি হবে? সমান হবে। এটা যদি এ হয়, এটা যদি এটাও এ হবে। তাহলে এই টোটালটা উত্তর পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে কতটা ডিস্টেন্স কভার করলো? 30√2। তা আমরা কি বলতে পারি? √a² প্লাস a² ইকুয়াল টু কত? 30√2। সো এখান থেকে বলতে পারি 2a² ইকুয়াল টু 30 × 30 × 2 যদি আমরা কেটে দিই তো এই ইকুয়ালটা আমরা দেখো যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 30। তো আমি উভয় পক্ষে আমি 30 নিলাম। তো দেখো প্রবলেমটা কি হলো, প্রবলেমটা কীরকম হলো বুঝতে পারলে? তো প্রবলেমটা এরকম হলো যে তুমি প্রথমে উত্তর দিকে 30 মিটার গেলে, পূর্ব দিকে 20 মিটার গেলে, তারপর আবার দক্ষিণ পশ্চিম দিকে তুমি 30√2 ডিস্টেন্স কভার করলে। তাহলে তোমার সরণ কত হলো? তো তোমার এই পজিশন থেকে তোমার সরণ কত হলো? এটা যদি 30 হয়, এই টোটালটা যদি 30 হয়, এখান থেকে এটা 30, এখান থেকে এটা কত? এখান থেকে এটা 20। তো তোমার সরণ কত? সরণ ইকুয়াল টু 10 মিটার। খুব সহজে তুমি পেয়ে গেলে সরণ ইকুয়াল টু 10 মিটার। তো স্থানাঙ্ক দিয়েছে, ত্রিভুজের স্থানাঙ্ক দিয়েছে, তো তুমি খুব সহজে এই পদ্ধতিতে বের করে নিতে পারবে। আমি তোমাকে বলে গেছি, কিছুই করা দরকার নেই। এরিয়া ইকুয়াল টু 1 2 3 2 3 1 3 1 2। এই প্রসেসে এটা ডিটারমাইন করলে হয়ে যাবে। বা তুমি এভাবেও করতে পারো যে স্থানাঙ্ক তো পেয়ে গেছো, কারণ ত্রিভুজের স্থানাঙ্ক কত? এত 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 পেয়ে গেছো, তুমি এই সূত্র ব্যবহার করতে পারো, হাফ x ইন্টু x1, এটা x1, y2 মাইনাস y1 মাইনাস z2। সরি, হয়তো আমি এখানে ভুল করছি।
আমার এখন মনে আসছে না এই ফর্মুলা, তোমরা এই প্রসেসে করে নেবা। বিভাজন পদ্ধতি অবলম্বন করে, দেখো বিভাজন পদ্ধতি অবলম্বন করে এই বলগুলো লব্ধি নির্ণয় করো। উত্তর পূর্ব বরাবর এত, উত্তর পশ্চিম বরাবর এত, দক্ষিণ বরাবর এত, এই তিনটা বল দেওয়া আছে, ঠিক আছে। এই তিনটা বলের তোমাকে বের করতে হবে। কী বের করতে হবে? এই তিনটা বলের তোমাকে লব্ধি বের করতে হবে। তো তুমি দেখো ডিফারেন্ট প্রসেসে বের করতে পারো। উত্তর পূর্ব বলে দেওয়া আছে, প্রথম বলটা দেখো, প্রথম বলটা যদি আমরা দেখি তাহলে লেখা আছে প্রথম বলটা, প্রথম যে বলটা সেটা আমি দেখো কত বলগুলির বিভাজন পদ্ধতি অবলম্বন নিম্ন বলগুলির লব্ধি নির্ণয় করো, তিনটা বলের লব্ধি। তো প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি উত্তর পূর্ব, এটা উত্তর, এটা পূর্ব। উত্তর পূর্ব দিক বরাবর কত বল? উত্তর পূর্ব দিক বরাবর যে বলটা দেওয়া আছে সেটা বলতে পারি 100√2। সো আমরা বলতে পারি এক্স কম্পোনেন্ট বরাবর যে বলের এটা সেটা 100, ওয়াই কম্পোনেন্ট বরাবর বলের উপাংশ কত 100, তার জন্য এটা হয়েছে। তো আমরা এটাকে যদি ফার্স্ট ধরি F1, তা আমরা বলতে পারি F1 = 100i প্লাস 100j। এটার অভিমুখ তোমার উত্তর পূর্ব দিকে হচ্ছে, আর এদের ম্যাগনিটিউড F1 mod ভেক্টর = 100√2 হবে। সেকেন্ড ফোর্সটা তুমি যদি ধরো, সেকেন্ডটা তুমি যদি ধরো, সেকেন্ডটা দেখো, সেকেন্ডের ক্ষেত্রে বলেছে উত্তর পশ্চিম দিক বরাবর, এটাকে তুমি যদি উত্তর ধরো, এটাকে উত্তর দক্ষিণ এদিকে যদি ধরো, তো উত্তর পশ্চিম বরাবর তো নিশ্চয় এই দিক বরাবর, উত্তর পশ্চিম বরাবর এই দিক বরাবর। মান কত বলেছে? 980√2। তা আমরা বলতে পারি উত্তর দিক বরাবর এর কম্পোনেন্ট 980, পশ্চিম দিক বরাবর এর কম্পোনেন্ট 980। সো F2 = F2কে আমরা ডিনোট করতে পারি F2কে আমরা ডিনোট করতে পারি 980j মাইনাস 980i। এটা F2কে ডিনোট করতে পারি। F2-র ক্ষেত্রে কি বলেছে? শুধু দক্ষিণ দিক বরাবর। F3 এর ক্ষেত্রে যেটা বলেছে সেটা বলেছে শুধু দক্ষিণ দিক বরাবর। সেটাকে যদি আমরা F3 ডিনোট করি, তো F3 অনলি 1960। এটা কি বরাবর? এটা হচ্ছে জে বরাবর, নিচের দিক বরাবর। এটা কি পেয়েছি তাহলে আমরা? এটা পজিটিভ জে বরাবর, এটা নেগেটিভ, এটা কি মাইনাস আই বরাবর, এটাও মাইনাস বরাবর। আরও যদি এই কম্পোনেন্টগুলোকে যদি আমি দেখি, তো যদি এই কম্পোনেন্টগুলোকে যদি আমি মার্জ করি কোনো জায়গায়, দেখো আমরা তাহলে কী পাচ্ছি। এই কম্পোনেন্টগুলোকে যদি আমি মার্জ করি, একটা ভিউয়ে যদি মার্জ করি, কেন নিচ্ছে না? এই তো দেখো, এই কম্পোনেন্টগুলোকে যদি মার্জ করার চেষ্টা করি, তাহলে দেখো আমরা এখানে কী পেয়েছি। আমরা পেয়েছি এক্স অ্যাক্সিস বরাবর যে এইটা পেয়েছি সেটা হচ্ছে আমরা পেয়েছি 100i পেয়েছি। এ বরাবর যে আর একটা ফোর্স পেয়েছি সেটা 100j পেয়েছি, প্লাস আর একটা ফোর্স পেয়েছি সেটার মান পেয়েছি 980j পেয়েছি। এই দিক বরাবর যে ফোর্সটা পেয়েছি সেটা পেয়েছি -980j, এই মানটা পেয়েছি। এই দিক বরাবর যে ফোর্সটা পেয়েছি সেটা পেয়েছি 960j, এই মানটা পেয়েছি। যদি আমি লব্ধি দেখি, লব্ধি আমি এভাবে করতে পারি, টোটাল ফোর্সের সমষ্টি F নেট ডেল্টা F নেট ইকুয়াল টু বলতে পারি 100i মাইনাস 980, সরি এটা আই হবে, যে হবে না, কারণ এটা
আই অ্যাক্সিস বরাবর আই এত আই প্লাস 100 জে প্লাস 980 জে মাইনাস 1960 জে। সো আমরা এখানে যে যে মানগুলো পেয়েছি যদি আমরা বসাই, তো আমরা পেয়েছি এক্সেসের বরাবর যে ওভারঅল মানটা পাচ্ছি সেটা পাচ্ছি 880 আই ক্যাপ পাচ্ছি। আর ওভারঅল এইদিকে যদি আমি দেখি তো 1080 মিনস আরও 20 880 প্লাস 880 যে। তো যে রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা পাবো, দেখো একটা নেগেটিভ আর একটা পজিটিভ। তো রেজাল্ট্যান্ট ফোর্সটা এটা রেজাল্ট্যান্ট, এটা পজিটিভ হবে না, এটাও নেগেটিভ হবে কারণ এটা নেগেটিভ বড় আছে। তো এটা রেজাল্ট্যান্ট ফোর্সটা দেখো কি পাচ্ছি, এই রেজাল্ট্যান্ট ফোর্সটা আমরা পাচ্ছি এইদিকে, যার মান পাচ্ছি আর ইকুয়াল টু মাইনাস 880 আই মাইনাস 880 জে। খুব সহজে পেয়ে গেলাম। তারপরের প্রবলেমটা যদি দেখি, তারপরের প্রবলেমটা একটি শিশু 90 বলের দ্বারা পাথর খণ্ড বাঁধা একটি দড়িকে টানছে। দড়িটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আনত হলে ভূমির উপর দিয়ে পাথর খণ্ডটিকে গতিশীল করার জন্য টানের কার্যকারী মান নির্ণয় করো। পাথর টানের উলম্ব দিকে তুলতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তো সিচুয়েশনটা কল্পনা করো, বলেছে যে একটা ভূমিতে একটা ব্লক রাখা আছে, ঠিক আছে। একটি শিশু ওই ব্লকটিকে 60 নিউটন বলের দ্বারা টানছে, ঠিক আছে। তো তুমি যদি দেখো তাহলে এর দুটো কম্পোনেন্ট আছে, এর একটা এইদিকে কম্পোনেন্ট আছে ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল। অলরেডি হরিজন্টালের সাথে 40 ডিগ্রি। তো এই যে কম্পোনেন্টটা 60 cos 40 ডিগ্রি আর এই যে কম্পোনেন্টটা 60 sin 40 ডিগ্রি, এই কম্পোনেন্টটা তুমি যদি দেখো তো তুমি দেখবে যে এই কম্পোনেন্টটা তোমার কি করছে, এই কম্পোনেন্টটা তোমাকে সাহায্য করছে এইদিকে মুভ করাতে, পজিটিভ দিকে মুভ করাতে। আর এই কম্পোনেন্টটা তোমাকে সাহায্য করছে পাথরটিকে, মানে এই পাথরটিকে উপরে তুলতে, মুভ করাতে সাহায্য করছে এটা। তো দেখো ভূমির ওপর দিয়ে পাথরটিকে গতিশীল করার জন্য কার্যকারী টানের মান কত হবে? টানের মান হবে এটা 60 এত, যেটা হচ্ছে কি হলো, তো দেখো ভূমির ওপর দিয়ে পাথর খণ্ডটিকে গতিশীল করার জন্য টানের কার্যকারী মান আমরা যেটা পেলাম এটা। আর পরেরটা যেটা পাচ্ছি, পরের যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে পাথর খণ্ডটিকে উলম্ব দিকে উপরের দিকে তুলতে যে প্রযুক্ত বলের মান সেটা পাচ্ছি 60 এত। ভেক্টর দুটি লম্ব দিকে একক ভেক্টর। তো দুটি ভেক্টরে যদি লম্ব দিক বরাবর ভেক্টর বের করতে পারি, সাপোজ এ ভেক্টর আছে যার মান দিয়েছে 2i প্লাস 2j প্লাস 2k। বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর i মাইনাস জে প্লাস 2k বলেছে এদের লম্ব ভেক্টর। তো তুমি দেখো
আই এক্স অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আমরা পাই সেটা আই, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আমরা পাই সেটা হচ্ছে জে, আর জেড অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা আমরা পাই একক ভেক্টরটা সেটা হচ্ছে কে ভেক্টর। তো দেখো তোমরা যখনই আমরা আই ক্রস জে করি তখনই আমরা যে ভেক্টরটা পাই সেটা দুটার সাথে লম্ব। আবার দেখো আমরা যখন জে ক্রস কে করি তখন যে ভেক্টরটা আমরা পাই সেটা দেখো দুটোর সাথে লম্ব। তো আমরা কি করব, তো আমরা পাবো, তো আমরা যে লম্ব ভেক্টরটা, ভেক্টর দুটির লম্ব দিকে একক ভেক্টর, ভেক্টর দুটির লম্ব দিকে লম্ব ভেক্টর কি বলতে পারি, এ ক্রস বি। এটা হচ্ছে ভেক্টর, দুটো ভেক্টরের সাথে লম্ব দিকের ভেক্টর হচ্ছে এ ক্রস বি। সো এটা আমরা বলতে পারি 2i প্লাস 2j প্লাস 2k ক্রস i মাইনাস জে প্লাস 2k। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা দেখো, আয়ের সাথে আই তো ক্রস হবে না, কিন্তু আয়ের সাথে জে যদি ক্রস হয় তা আমরা কি বলতে পারি, মাইনাস 2k। আয়ের সাথে কে যদি ক্রস করি তাহলে আমরা কি বলতে পারি, মাইনাস 4j। তারপরের প্রবলেমে আসো, 2j ক্রস যদি আই করি তাহলে আমরা যেটা পাবো সেটা পাবো মাইনাস 2k। জে ক্রস জে 0 হয়ে যাবে, জে ক্রস কে যদি করি তাহলে আমরা যেটা পাবো সেটা 4i। তারপরে দেখো কে ক্রস আই যদি করি, কে ক্রস আই যদি করি তাহলে আমরা কি পাবো, প্লাস 2j পাবো। কে ক্রস জে যদি করি তা আমরা কি পাবো, প্লাস 2i। তা আমরা এখানে যে ভেক্টরটা আমরা পাবো সেটা তুমি দেখো, সেটা পাবো 2i and 4j, so হচ্ছে 6i, j মাইনাস 2j মাইনাস 2k মাইনাস 2k। সো আমরা যেটা পাচ্ছি সেটা পাচ্ছি 4k ভেক্টর। আমরা যেটা পাচ্ছি সেটা 4k ভেক্টর পাচ্ছি। কি ভেক্টর পাচ্ছি বুঝতে পারলে, 6i ভেক্টর পেলাম, 6i ভেক্টর মাইনাস 4k ভেক্টর পেলাম, আর যেটা পেলাম সেটা হচ্ছে 2j ভেক্টর পেলাম, 2j ভেক্টর পেলাম। এবার বলছে এর ভেক্টর দুটি একক ভেক্টর নির্ণয়। তো একক ভেক্টর কি হয়, আমরা একক ভেক্টর কি পাই, একক ভেক্টর n ক্যাপ ইকুয়াল টু n ভেক্টর বাই মড n, এটা হচ্ছে সূত্র। সো এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টরের যে মড একক ভেক্টরটা আমরা পাবো, যে এটা যদি আমরা কেটে দিই তাহলে আমরা এই যে ভেক্টরটা, এই ভেক্টরটাকে যদি আমরা পি ডিনোট করি, পি ভেক্টর ডিনোট করি তাহলে আমরা পাবো পি ক্যাপ ইকুয়াল টু পি ভেক্টর বাই মড পি। সো পি ভেক্টর ইকুয়াল টু আমরা বলতে পারি 6i মাইনাস 2j মাইনাস 4k বাই বলতে পারি এত এত এত, সেখান থেকে 16 রুট অফ হার বলতে পারি 56 একক ভেক্টর আমরা পেয়ে গেলাম। কি করলাম দেখো, কিছুই করিনি, এ ক্রস বি করেছি। এ ক্রস বি এর কি, আয়ের সাথে আই ক্রস করলে 0 হয়ে যাবে, আয়ের সাথে জে এর ক্রস করলে কি হবে, হবে কে, তো অলরেডি মাইনাস আছে তার জন্য 2k করে দিলাম। আয়ের সাথে কে ক্রস করলে কি হবে, মাইনাস হবে, 4 হয়ে গেল। 2 এর সাথে তুমি যদি পরবর্তীকালে দেখো 2 এর সাথে যদি দেখো 2, সো 2 ক্রস আই কী হবে, এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2k, এত এত 0 হয়ে যাবে, এত এত কী হবে, প্লাস 4i, এত এত কে ক্রস আই জে হয়ে যাবে, কে ক্রস জে
এখানে প্লাস হয়ে যাবে 2i। তো এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম। উলম্বভাবে এত বেগে বৃষ্টি পড়ে, এটা তো হলো। কি বলেছে পরের প্রবলেমটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। বলেছে স্থির জলে এক ব্যক্তি 4 কিমি/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে স্থির জলে। স্রোতের বেগ 2 কিমি/আওয়ার হলে ওই ব্যক্তি তীরের সঙ্গে কত কোণে আনত হয়ে সাঁতার কাটলে ব্যক্তিটি সোজাসুজি নদীর বিপরীতে পৌঁছাবে। তো দেখো এখানে কি বলেছে ওটা বোঝার চেষ্টা করো। কি বলেছে সেটা বোঝার চেষ্টা করো। তো বলেছে, দেখো যেটা বলেছে সেটা হচ্ছে এটা একটা নদী, তুমি একটা সাঁতারু, তুমি যদি এইদিকে তুমি হচ্ছে স্রোতের বেগ বলে দিয়েছে, স্রোতের বেগ কত 2 মিটার/সেকেন্ড। তোমার স্থির জলে বেগ কত, তোমার স্থির জলে বেগ বলে দিয়েছে এটা রিভারের ভেলোসিটি বলে দিয়েছে 2 এত। তুমি এখান থেকে যদি বিপরীত মুখে যাও, ঠিক আছে, আর তোমার বেগটাকে যদি আমি এইদিকে ধরে নিই যে এটা উত্তর দিক, এটা হচ্ছে পূর্ব দিক, তো স্রোতের বেগ এই দিকে এক্স অ্যাক্সিস বরাবর, সেটাকে আমরা আই ধরতে পারি, এটাকে ধরতে পারি জে ধরতে পারি, কারণ এটা উত্তর দিক। তো তুমি দেখো তোমার বেগ কত, তোমার বেগ বলে দেওয়া আছে 4, তোমার বেগ বলে দেওয়া আছে 4 বলে দেওয়া আছে। তো তোমার বেগের রেজাল্ট্যান্ট ভেলোসিটি অফ এ ম্যান কত বলে দেওয়া আছে, ভেলোসিটি অফ এ ম্যানের যে মডের যে ভ্যালু সেটা বলে দেওয়া আছে 4 বলে দেওয়া আছে, খুবই সোজা 4 বলে দেওয়া আছে। তাহলে তুমি দেখো এই জিনিসটাকে তুমি যদি কম্পোনেন্টে ভাঙো তাহলে কি লিখতে পারবে, কম্পোনেন্টে তুমি যদি এই জিনিসটাকে ভাঙো তাহলে কি লিখতে পারবে। সাপোজ এটা যে মানুষের যে দেখো এই যে হচ্ছে স্রোতের বেগ, তুমি সাপোজ ওর সাথে এই কোণে গেলে, এই কোণে সাঁতার কাটতে শুরু করলে, তাহলে তোমার দুটো কম্পোনেন্ট হবে, একটা স্রোতের বিপরীত দিক বরাবর আর একটা স্রোতের সাথে উলম্ব দিক বরাবর। যদি তোমার স্রোতের সাথে বিপরীত দিকের কম্পোনেন্ট আর স্রোতের যে বেগ সেটা যদি সমান হয়ে যায়, তাহলে তোমার দেখো আয়ের কোনো কম্পোনেন্ট থাকবে না। আর আয়ের কোনো কম্পোনেন্ট যদি না থাকে তাহলে তোমার মুভমেন্ট আয়ের দিকে হবে না, তোমার মুভমেন্ট সোজাসুজি হবে। বোঝার চেষ্টা করো। সাপোজ তোমার ভেলোসিটি vm = 2j, তাহলে তুমি সোজায় যাচ্ছ, কিন্তু তোমার ভেলোসিটি যদি হয়ে যায় 2j + 1i, তাহলে কি হবে, তাহলে তুমি নিশ্চয়ই সোজাসুজি যাচ্ছ না, তুমি মেবি এই পথ দিয়ে যাবে। তাহলে এখানে তোমার কি করতে হবে, তোমার দেখো আই কম্পোনেন্টটাকে তোমাকে 0 করতে হবে। তো ভি যেটা তুমি পেয়েছো, দেখো তুমি যেটা পেয়েছো সেটা এখান থেকে পেয়েছো ভি আর যে ভেক্টরটা পেয়েছো সেটা পেয়েছো তুমি 2i। তুমি হচ্ছে ভি এম যে ভেক্টরটা মানুষের যে ভেলোসিটি সেটা তুমি পেয়েছো কত, সেটা তুমি কত পেয়েছো, সেটা তুমি পেয়েছো 4 বলতে পারো, বা এটাকে কম্পোনেন্টও ভাঙতে পারো। কম্পোনেন্টে ভাঙলে তুমি পাবে ai + b
জে, এটা বলতে পারো। এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো, এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো যে ভি এম ইকাল টু, তো আমরা জানি 4 মড ইকাল টু 4, ভি এম ইকাল টু, এটা তো আমরা এখানে বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু আমরা লিখতে পারি 16। এটা আমরা খুব সহজে লিখতে পারি। তো তুমি দেখো, যদি এ আর বি এর যে কম্পোনেন্ট যদি আমরা করতে হয়, আপেক্ষিক ভেলোসিটি যদি এক্স অ্যাক্সিস বরাবর 0 করতে হয়, তো দেখো আমার যদি মান ভেলোসিটি অফ ম্যান যদি আমি এটা বের করতে চাই, মানুষটার ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার, তাহলে কি বলতে পারি ভেলোসিটি অফ ম্যান মাইনাস ভেলোসিটি অফ রিভার। এবার তুমি চাও হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকুক, তো দেখো, তা আমরা বলতে পারি a মাইনাস 2i প্লাস বি জে। এবার যদি এই কম্পোনেন্টটা শূন্য হয়ে যায়, তোমার যদি a ইকুয়াল টু 2 করে দিতে পারি, তাহলে দেখো এটার আর কোনো এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকছে না, তার ফলে এটা শুধু ওপরের দিকে মুভ করবে। তো এর মান যদি 2 হয়ে যায়, তো অলরেডি আমরা কি জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি 16, তাহলে 4 প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কত জানি 16। সো বি স্কোয়ার ইকুয়াল টু আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা পাবো 12। তারপরের যে মানটা আমরা পাবো সেটা পাবো বি ইকুয়াল টু 2√3 মিটার পার সেকেন্ড। সো দেখো, তুমি যদি এখানে দেখো, তাহলে তুমি যদি এই কুলের সাপেক্ষে এইভাবে যাত্রা শুরু করো, যার ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের মান 2√3 আর এক্স অ্যাক্সিস বরাবর তোমার কম্পোনেন্টের মান বা এই দিক বরাবর এক্স অ্যাক্সিস বরাবর তোমার কম্পোনেন্টের মান কত 2, সো এটাও 2। তাহলে তুমি কুলের সাথে কত কোণ করেছিলে, তোমাকে প্রথমে এই কোণটা তুমি যদি বের করো, এই কোণটা কত হচ্ছে, এটা যদি আলফা হয়, তাহলে আলফা ইকুয়াল টু ট্যান আলফা ইকুয়াল টু আমরা বলতে পারি 2/2√3। তাহলে তুমি কুলের সাথে যে কোণটা করেছিলে সেটা করেছিলে 90 মাইনাস আলফা কুলের সাথে। তুমি কুলের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল এ আনত হয়ে সাঁতার কাটছিলে। খুব সহজে বলাতে পারলাম। প্লাস তুমি এভাবে প্রবলেমটা করতে পারো। সাপোজ কোনো ভেক্টর, এভাবে তুমি প্রবলেমটা করতে পারো। সাপোজ একটা ভেক্টর আছে যার রেজাল্ট্যান্ট ভেক্টর আর ইকুয়াল টু মান আছে তোমার 10। সাপোজ আর যে কোণটা করেছে সে কোণটা ধরে নাও যে আলফা। তা আমি এটাকে এভাবে লিখতে পারি, আর ভেক্টরটাকে আমি লিখতে পারি 10 cos আলফা আই প্লাস 10 cos sin আলফা জে। এটা আমি লিখতে পারি, খুব সহজে লিখতে পারি। তো তুমি দেখো,
তুমি যখন সাঁতার বরাবর সাঁতার কাটছিলে, তাহলে এটা তো স্রোতের বেগ, এইদিকে স্রোতের বেগ ছিল। তুমি ধরো এই বরাবর সাঁতার কাটছিলে, এবার আবার তুমি যদি সাঁতার কাটো, তাহলে তুমি উলম্বের সাথে কত কোণে করেছিলে? উলম্বের সাথে কোণ করেছিলে আলফা। তো তোমার অলরেডি মান দেওয়া আছে এত 4, ভেলোসিটি অফ ম্যানের মান দেওয়া আছে। তাহলে তোমার যে এটা পাচ্ছি, সেটা কি পাচ্ছি? সেটা আমি পাচ্ছি ভেলোসিটি অফ ম্যান ইকুয়াল টু 4 cos আলফা আই প্লাস 4 sin আলফা জে। এই ভ্যালুটা আমরা পাচ্ছি খুব সহজে, আমরা পাচ্ছি। সো দেখো, আমরা দুটো জিনিস পাচ্ছি, এটা আর এটা পেয়ে যাচ্ছি। আর রেন ভেলোসিটি আমরা পেয়ে গেছি, ভেলোসিটি অফ রিভারের ভেলোসিটি আমরা পেয়ে গেছি। ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু রিভার যদি আমরা পেতে চাই অনলি এক্স অ্যাক্সিস বরাবর, সো আমাদের যে মানটা পাচ্ছি সেটা পাচ্ছি 4 cos 2i 4 cos theta cos alpha I minus 2i plus 4 sin alpha j। সো পরের যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা পাবো, সেটা পাবো 4 cos alpha equal to 2, cos alpha equal to 2/4, আলফা ইকুয়াল টু যে ভ্যালুটা পাবো সেটা আমরা পাবো 60 ডিগ্রি। ও সরি, এখানে অলরেডি প্লাস হতো, এটা অলরেডি এটা এদিকে, এটা প্লাস হতো। তার ফলে এখানে যে মানটা পেতাম -1/2 ইকুয়ালটা হচ্ছে -x। আলফা এর মান এখান থেকে এখানে হতো, বা ঠিক আছে, তুমি বুঝে গেছো। ডিফারেন্ট প্রসেস। তো বলেছে 150 মিটার, কি বলেছে 150 মিটার চওড়া একটি নদীতে স্রোতের বেগ 1 মিটার পার সেকেন্ড। আড়াআড়িভাবে চালনা করা একটি নৌকার বেগ 2 মিটার পার সেকেন্ড হলে নদী পার হতে কত টাইম লাগবে? তো দেখো, আড়াআড়িভাবে মানে কি? আড়াআড়িভাবে চালনা করা হলে নদী পার হতে কত টাইম লাগবে? তো বলে দিয়েছে যে দেখো, একটা রিভার ভিআর ইকুয়াল টু বলে দিয়েছে 1 মিটার পার সেকেন্ড। তুমি যদি আড়াআড়িভাবে কাটো, আর তোমার বেগ কত বলে দিয়েছে? 2 মিটার পার সেকেন্ড। তোমার বেগ, তুমি আড়াআড়িভাবে কাটছো 2 মিটার পার সেকেন্ড। তুমি এমনভাবে সাঁতার কাটবে যাতে তোমার এক্স কম্পোনেন্টটা স্রোতের কম্পোনেন্টের সাথে সমান হয়। তো তোমার এক্স কম্পোনেন্টটা স্রোতের কম্পোনেন্টের সাথে সমান হতে গেলে তোমাকে কত করে কাটতে হবে? এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে তোমার এই যে কম্পোনেন্টটা হবে 2 sin 30, এই কম্পোনেন্টটা কত হবে? 2
cos 30 আড়াআড়িভাবে। তাহলে এই কম্পোনেন্টটা আর ভেলোসিটির যে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট আর মানুষের যে এক্স অ্যাক্সিস, সুইমারের যে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, সেটা কি একে অপরকে প্রশমন করে দিল, রিজেক্ট হয়ে গেল। তার ফলে কি বাকি থাকলো? শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর। আর এটাই তো তোমাকে সাহায্য করবে নদী পার হতে। সো টাইম ইকুয়াল টু তোমার যে কম্পোনেন্টটা তোমাকে নদী পারাপার হতে সাহায্য করবে সেটা হচ্ছে 2 cos 30। তোমার যে আর তোমার নদীর মধ্যবর্তী যে ডিস্টেন্স 150, তা আমরা যেটা পাচ্ছি 150/√3। খুব সহজে আমরা পেয়ে গেলাম। সো আমরা বলতে পারি 50/√3 সেকেন্ড। এই টাইমটা লাগবে হচ্ছে তোমাকে ওই তীরে পৌঁছাতে, তুমি যদি আড়াআড়িভাবে যাও। এই প্রবলেমটা যদি বলতো সাপোজ কি প্রবলেম, এই প্রবলেমটা যদি বলতো যে এটা তো হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, মানে কি বরাবর সাঁতার কাটলে আমাকে খুব কম পরিমাণ সাঁতার কাটতে হবে, ঠিক আছে, মিনিমাম ডিস্টেন্স অতিক্রম করতে হবে। সেটার ক্ষেত্রে এটা ভ্যালিড যে তোমাকে তোমার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটাকে এমন হতে হবে যাতে তোমার কম্পোনেন্টের সাথে সমান হয়, তাহলে বিপরীত হয়, এমনভাবে সাঁতার কাটতে হবে। কিন্তু তোমাকে যদি বলে মিনিমাম টাইমে, তো মিনিমাম টাইমে সাঁতার কাটার সময় তুমি কি করবে? মিনিমাম টাইমে এই প্রবলেমটায় তুমি যদি দেখো, এই প্রবলেমে তোমার হচ্ছে কম্পোনেন্টের মান কত? তোমার কম্পোনেন্টের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আর সাঁতার, এটা হচ্ছে তোমার কম্পোনেন্ট ভেলোসিটি অফ ম্যান 2 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ রিভার তুমি যদি দেখো তাহলে 1 মিটার পার সেকেন্ড। সো তুমি এই বরাবর সাঁতার কাটবে, তাহলে তোমার টাইম কত? তুমি হচ্ছে তীর থেকে সোজাসুজি না, একবারে বিপরীত পজিশনে না গিয়ে কিছু পথ অতিক্রম করে, এক্স অ্যাক্সিস বরাবর পথ অতিক্রম করে তুমি পৌঁছাবে। তো এখানে বলে দিয়েছে ডিস্টেন্স কত। সো এই ক্ষেত্রে যদি হয়, তো এই ক্ষেত্রে টাইম দেখো, এই ক্ষেত্রে টাইম খুব কম লাগবে, টাইম লাগবে 150, যেটা হচ্ছে দুটো তীরের মধ্যবর্তী দূরত্ব বাই 2। সো এটা হবে 75 যদি তুমি এই পথ ফলো করো, যে তোমাকে লেস টাইমে যেতে হবে। তো এটা একটি জাহাজ প্রতি ঘন্টায় 40 কিমি বেগে পশ্চিম দিকে চলছে, অপর একটি জাহাজ 30 কিমি বেগে দক্ষিণ দিকে চলছে। প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করো। তো দেখো কি বলেছে, এখানে ভালোভাবে বোঝার চেষ্টা করো। বলেছে একটি জাহাজ এত কিমি বেগে পশ্চিম দিকে যাচ্ছে। তুমি যদি এরকমভাবেই করো, এরকমভাবে, এদিকে যদি নর্থ, এদিক সাউথ, ইস্ট যদি নাও, তাহলে তুমি দেখবে একটি জাহাজ প্রতি ঘন্টায় 40 কিমি বেগে পশ্চিম দিকে চলছে। তো 40 কিমি বেগে পশ্চিম দিকে চলছে, কিমি পার আওয়ার বেগে পশ্চিম দিকে চলছে। অপর একটি জাহাজ ঘন্টায় 30 কিমি বেগে
দক্ষিণ দিকে চলছে অপর একটি জাহাজ বি জাহাজ, এটাকে যদি ধরো এ জাহাজ আর এটাকে যদি বি জাহাজ ধরো, তো বি জাহাজটা কত, দক্ষিণ দিকে চলছে 30 কিমি বেগে, সো ইকুয়াল টু বলতে পারি 30 কিমি পার আওয়ার বেগে চলছে। এবার বলছে প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের মানে এ সাপেক্ষে বি এর ভেলোসিটি কত। তো খুব সহজে আমরা বের করে নিতে পারবো। হ্যাং করছে মনে হচ্ছে। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, বি জাহাজের বেগ এ জাহাজের সাপেক্ষে। তো বলো আমরা বলতে পারি এই জিনিসটাকে যে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। তো ভেলোসিটি অফ বি মান কত, -30 জে মাইনাস কত, মাইনাসে মাইনাসে ওইদিকে 40 আই। সো ওদের লব্ধি মান কত হচ্ছে 50। ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ যদি বলে, তা তো এর সাপেক্ষে বি এর বেগ কত হচ্ছে, এটাই হবে। কারণ তুমি যদি দেখো মানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা তুমি যদি খুব সোজাভাবে দেখো, প্রথমে দেখবে যে এখানে যে দেখছে বি জাহাজ, ঠিক আছে, যে বি জাহাজ দেখছে, এখানে আর একটা যে জাহাজ আছে, ঠিক আছে, এই জাহাজটার সাপেক্ষে বলেছে এর সাপেক্ষে এ দেখছে একে, ঠিক আছে। তো এ জাহাজটার সাপেক্ষে এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগ বের করতে বলেছে। তো দেখো এও কিন্তু সামনের দিকে যাচ্ছে, এও কিন্তু এই দিকে আসছে, ঠিক আছে। তো কি মানে তুমি হচ্ছে একটা কি ডিস্টেন্স অতিক্রম করছো তুমি যদি একবার দেখো, ঠিক আছে। তো কিরকম তুমি অলওয়েজ একটা লাইক তুমি যদি এভাবে দেখো, তুমি আস্তে আস্তে এইদিকে বাড়তে থাকছো। এই বরাবর তোমার একটা রিলেটিভ ভেলোসিটি হচ্ছে, মানে যন্ত্রটা এরকম, জিনিসটা এরকম যে তুমি যদি সাপোজ উত্তর পূর্ব দিকে হাঁটতে শুরু করো, তাহলে কি তুমি উত্তর দিকেও হাঁটছো কিন্তু প্লাস তুমি পূর্ব দিকেও হাঁটছো। তুমি যদি উত্তর পূর্ব দিকে হাঁটতে শুরু করো, ব্যাপারটা এরকম। কারণ তুমি দুই দিকেই যাচ্ছ, মানে সাঁতার দুটো কেউ স্থির নাই, দুটোই চলছে, তাই জিনিসটা এরকম। দেখো বুঝতে পারলে কিনা। সাপোজ তুমি যদি বলে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর কেউ মোটর বাইক নিয়ে যাচ্ছে, তাহলে তুমি স্থির আছো আর কেউ যাচ্ছে, ওটা আলাদা ব্যাপার। ছাড়ো, হয়তো তুমি বুঝে গেছো। বহুত প্রবলেম এগুলো না। কি বলেছে দেখো, একটি মিনারের চূড়া থেকে সময়ের ব্যবধানে দুটি কণাকে ফেলা হলো। কণা দুটি পতনকালে এদের আপেক্ষিক বেগ ও আপেক্ষিক ত্বরণ নির্ণয় করো। তো আপেক্ষিক বেগ মানে কি, রিলেটিভ ভেলোসিটি। সাপোজ এটা একটা মিনারের ওপর থেকে দুটো ঢিল আছে, একটা গুঠি আর একটা গুঠি। এটাকে ফার্স্ট তুমি যদি ছেড়ে দাও, ঠিক আছে, তো এটা এই সময়ে পৌঁছালো। তার 2 সেকেন্ড পর তুমি যদি আর একটা ঢিলকে ছাড়ো, 2 সেকেন্ড পর,
তাহলে এর ভেলোসিটি কি, এ এখনও ছাড়োনি, জাস্ট ছাড়তে যাচ্ছ, তো এর ভেলোসিটি কি ভিবি ইকুয়াল টু কত হবে 0। এর ভেলোসিটি কত, এর ভেলোসিটি অলরেডি তুমি জানো ভি ইকুয়াল টু জি ইন্টু টি, সো 2g হচ্ছে এর ভেলোসিটি, এর ভেলোসিটি 2g। তো এটা যদি এ ধরো, এটা এ পাথর, এ পাথর, এটা যদি বি পাথর ধরো, বি পাথর, তো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ভেলোসিটি অফ এ কার সাপেক্ষে, বি পাথরের সাপেক্ষে, ভি এ মাইনাস ভিবি। তা আমি বলতে পারি 2g মাইনাস 0, সো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি 2g। প্লাস তুমি যদি পরের জিনিসটা দেখো, তো পরের জিনিসটা তুমি দেখবে অপর একটা জাহাজ এত দক্ষিণ দিকে চলছে, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ নির্ণয় করো। তো তার পরের যে জিনিসটা তুমি দেখবে সেটা দেখবে কি দেখবে তুমি পরের যে জিনিসটা তুমি দেখবে, তুমি একবার দেখো কি এখানে বলেছে, প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষিক বেগ, এটা তো হয়ে গেল প্রথম জাহাজের সাপেক্ষে দ্বিতীয় জাহাজের আপেক্ষে, ওটা তো না। আপেক্ষিক ত্বরণ, আপেক্ষিক ত্বরণ কি হয়, আপেক্ষিক ত্বরণ এ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন কি এর সাপেক্ষে বি এর সেকেন্ডের ক্ষেত্রে। তো এ যে অ্যাক্সেলারেশন, এ গুঠিটার যে অ্যাক্সেলারেশন আর বি গুঠিটার যে অ্যাক্সেলারেশন, তো দুটোর অ্যাক্সেলারেশনই তো জি মাইনাস জি, তো 0। নাকি বলেছে 1 কিমি চওড়া একটি নদীর স্রোতের বেগ 3 কিমি পার আওয়ার, একজন সাঁতারুর স্থির জলে বেগ, একজন সাঁতারুর স্থির জলে বেগ কত দেখো বলেছে, একজন সাঁতারুর স্থির জলে বেগ কত 4 কিমি পার আওয়ার। সাঁতারুটি কেবলমাত্র 50 মিনিট সাঁতার কাটতে পারে, 15 মিনিটও সাঁতার কাটতে পারে। 15 মিনিট এ নদীর অপর পাড়ে পৌঁছতে হলে তাকে কোন দিকে সাঁতার কাটতে হবে এবং সাঁতারুটি মোট কত দূরত্ব সাঁতার কাটবে। বুঝতে পারলো তো এখানে কি বলেছে, যে ও বলে দিয়েছে যে 15 মিনিট সাঁতার কাটতে পারবে। এই প্রবলেমটা দেখো খুব ভালোভাবে করতে হবে। সাপোজ এখানে দেখো কি বলেছে, বলেছে একটা নদী, নদীর এই যে ওয়াইডটা সেটা দেওয়া আছে কত, এই ওয়াইডটা দেওয়া আছে 1 কিমি, 1 কিমি বিস্তীর্ণ একটা নদী, ঠিক আছে। তার ভেলোসিটিও দেওয়া আছে, স্রোতের ভেলোসিটি কত দেওয়া আছে, দেওয়া আছে 3 কিমি পার আওয়ার, ঠিক আছে। তুমি 15 মিনিটের বেশি সাঁতার কাটতে পারবে না, ঠিক আছে। তো তুমি ভাবো, তুমি যদি 15 মিনিটের বেশি না সাঁতার কাটতে পারো আর তোমার বেগ, তোমার একটা সাঁতারের বেগ স্থির জলের, তোমার বেগ কত 4 কিমি পার আওয়ার, ঠিক আছে। সাপোজ তুমি ধরে নাও, ঠিক আছে, যে তুমি এমনভাবে সাঁতার কাটবে যাতে তুমি বিপরীত প্রান্তে যেতে পারো। তো বিপরীত প্রান্তে যেতে গেলে তোমার যে কম্পোনেন্টটা হতে হবে, তোমাকে এইভাবে সাঁতার কাটতে হবে, তোমাকে এইভাবে সাঁতার কাটতে হবে যাতে তোমার যে এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা থাকবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা তোমার ভেলোসিটি অফ সুইমার বা ম্যান, ভেলোসিটি অফ ম্যানের যে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা হবে, এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা হবে সেটা হবে নিশ্চয় 3i মাইনাস 3i এর সমান হতে হবে।
কারণ ভেলোসিটি অফ রিভারের কম্পোনেন্টটা হচ্ছে কত, ভেলোসিটি অফ রিভারের কম্পোনেন্টটা হচ্ছে কত, এখানে ভেলোসিটি অফ রিভারের কম্পোনেন্টটা +3I, কারণ ও এক্স অ্যাক্সিস বরাবর 3 কিমি/আওয়ার বেগে চলছে। এবার তুমি যদি পুরো বিপরীত মুখে যেতে চাও তাহলে কি, তোমার এক্স কম্পোনেন্টের সাথে ওর এক্স কম্পোনেন্টটাকে সমান হতে হবে, ঠিক আছে। তো তুমি যদি ধরে নাও যে তোমার ভেলোসিটি এরকম হয়, ভেলোসিটি অফ ম্যান যেটা মড ভ্যালু সেটা তো 4, কিন্তু ভেলোসিটি অফ ম্যানের যে মানটা সেটা যদি AI প্লাস বি যে হয়, আর তোমার যদি এক্স কম্পোনেন্টটাকে 0 করতে হয় তাহলে তোমার এই ইকুয়াল কত হবে, এই ইকুয়াল তোমার 3 হবে। এই ইকুয়াল যদি 3 হয়, আর অলরেডি তুমি জানো যে A² প্লাস B² ইকুয়াল কত, 16। এটা যদি 3 হয় তাহলে এটা 9 প্লাস B² ইকুয়াল 16। সো বি ইকুয়াল আমরা কত পাচ্ছি, √7। তো তাহলে তোমার যে কম্পোনেন্টটা বেঁচে থাকছে, তুমি যদি এই বরাবর সাঁতার কাটো তাহলে তোমার যে কম্পোনেন্টটা বেঁচে থাকছে শুধু এই কম্পোনেন্টটাই বেঁচে থাকছে, যেটা তোমাকে অনলি নদীর ওই পার বরাবর মিন্স উত্তর দিক বরাবর সাঁতার কাটতে সাহায্য করছে। তোমার কোনো আর এক্স অ্যাক্সিস বরাবর কোনো কম্পোনেন্ট থাকছে না, তাহলে তোমার টাইম কত লাগবে, টাইম ইকুয়াল তোমার লাগবে 1 কিমি একটাই বাই √7, 1 কিমি বাই √7। এটা ঠিক আছে, এটা তো তোমার 50 মিনিটের থেকে বেশি হচ্ছে। 1 কিমি বাই √7 এটা কি, এটা হচ্ছে টাইম, এটা কিসে পাচ্ছি, আওয়ারে। তো তুমি যদি মিনিটে প্রকাশ করো এটাকে তো হচ্ছে 60/√7, এটা হবে মিনিটে। তো √7-এর মান যাই হোক, √7-এর মান তো তোমার 3-এর থেকে কম হচ্ছে। 3-এর থেকে মান যদি হয় তো কোনো সময় তো এটা হচ্ছে 20-র থেকে অলওয়েজ বেশি হচ্ছে, তোমার টাইম 20 মিনিটের থেকে বেশি লেগে যাচ্ছে। তাহলে তুমি এই প্রসেসটা তুমি করতে পারবে না যে নদীর তুমি তীরের সাথে আড়াআড়ি একটা কোণ করে সাঁতার কাটবে যার ফলে তোমার এক্স অ্যাক্সিসটা 0 হয়ে যায়, এই পদ্ধতিতে তুমি সাঁতার কাটতে পারবে না। তো তোমাকে কোন পদ্ধতিতে সাঁতার কাটতে হবে, তুমি দেখো, তুমি যদি 15 মিনিটে সাঁতার কাটতে চাও, টি এর মান তোমার দিয়ে দিয়েছে 15 মিনিটের বেশি তুমি সাঁতার কাটতে পারবে না, ঠিক আছে। আর তোমার হচ্ছে ওয়াইড দিয়ে দিয়েছে, ওয়াইড অফ রিভার তোমার দিয়ে দিয়েছে 1 কিমি দিয়ে দিয়েছে। তো তোমার দেখো তোমার ভেলোসিটি কত হবে, ভেলোসিটি অফ ম্যান কত হতে হবে, তোমার ভেলোসিটি হতে হবে 1 কিমি বাই 1/4 আওয়ার, কারণ 15 মিনিটকে লিখতে পারি 1/4 আওয়ার। সো এটাকে তোমার ভেলোসিটি হতে হবে 4 কিমি/আওয়ার। তোমার যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি হতেই হবে, মিন্স তোমার যে এই কম্পোনেন্টটাকে ওয়াই অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা আছে সেটাকে 4 কিমি/আওয়ার হতেই হবে। প্লাস স্রোতের একটা কম্পোনেন্ট থাকছে কোন দিকে, এই দিকে, তার মান কত, 3 কিমি/আওয়ার। তোমার কম্পোনেন্টটা কত, 4 কিমি/আওয়ার। তুমি যদি দেখো তোমার কম্পোনেন্টটা হচ্ছে 4 কিমি/আওয়ার, স্রোতের কম্পোনেন্টটা 3 কিমি/আওয়ার। তো তুমি এইভাবে পথ অতিক্রম করবে, তুমি যদি দেখো। তো তাই বলেছে যে সাঁতারুটি কি বলেছে এখানে দেখে নাও, বলেছে সাঁতারুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, কোন দিকে সাঁতার কাটতে হবে। তো এখান থেকে তুমি বুঝতে পারছো যে সাঁতারুটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হবে, স্রোতের সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সাঁতার কাটতে হবে। আর সাঁতারুটি মোট কত দূরত্ব অতিক্রম করবে, দেখো
তুমি তাহলে কত দূরত্ব অতিক্রম করছো তুমি যদি দেখো, একটা হচ্ছে রিভারের ওয়াইড, তুমি এই দূরত্বটা অতিক্রম করছো 1 কিমি, এই দূরত্বটা অতিক্রম করছো, প্লাস ওই 15 মিনিটে তুমি এই এক্স দূরত্বটা অতিক্রম করছো। 15 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? তোমার এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট 3 ইন্টু 1/4, সো 0.7। তো তুমি যে মোট দূরত্ব অতিক্রম করলে কত, এই দূরত্বটা আর যেটা তুমি মোট দূরত্ব অতিক্রম করবে সেটা আর ইকুয়াল টু, সরি এখানে সরণ বলেনি একবারও, এখানে বলে দিয়েছে মোট কত দূরত্ব, সরণ বলেনি, দূরত্ব মিনস তুমি এই বরাবর দূরত্ব, এই বরাবর দূরত্ব, তো তোমার দূরত্ব ইকুয়াল টু, দূরত্ব যেটা হবে, দূরত্ব সাঁতারের জন্য AB C, দূরত্ব AB প্লাস BC, ওয়াইড কত 1 কিমি প্লাস 3/4 কিমি, সো 1.75 কিমি। তুমি এতটা দূরত্ব অতিক্রম করলে, তোমাকে যদি বলতো সরণ বললে আলাদা হয়ে যেত। সরণ যদি তোমাকে বলতো সরণ ইকুয়াল টু তুমি বলে যেতে পারতে 1 তার স্কোয়ার প্লাস 3/4 তার স্কোয়ার। তো এখান থেকে তুমি বলে যেতে পারতে 1 প্লাস 9/16 ইকুয়াল টু তুমি বলতে যেতে পারতে 5/4। সরণ ইকুয়াল টু তুমি বলে যেতে পারতে 5/4, এত কিমি। খুব সহজে দেখো তুমি বলে যেতে পারতে সরণ হতো এত। একটি এরোপ্লেন এত বেগে পূর্ব দিকে উড়ে যাচ্ছে, বাতাস এত বেগে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে, ভূমির সাপেক্ষে এরোপ্লেনের বেগ ও দিক নির্ণয় করো। তো অবশ্যই মানে এরোপ্লেন যদি পূর্ব দিকে যায়, ভেলোসিটি অফ এরোপ্লেন এটা যদি পূর্ব দিকে যায়, আর বলে দিয়েছে বাতাস যদি দক্ষিণ দিকে যায়, ভেলোসিটি অফ এয়ার যদি দক্ষিণ দিকে যায়, তো কি বলেছে? তো বলেছে ভূমির সাপেক্ষে এরোপ্লেনের বেগ ও দিক নির্ণয় করো। তো এর জন্য যে রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা হবে সেটা কোন দিকে হয়ে যাবে? সেটা এই দিকে হয়ে যাবে, ভি রেজাল্ট্যান্ট সেটা হবে, এরোপ্লেনের ভেলোসিটি কত 600 I মাইনাস 100 J। সো যে দিকটা হবে সেটা হবে তোমার হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, আর বেগ যেটা হবে সেটার মান তোমার ভেলোসিটি, কারণ বেগ বেড়ে যাবে স্বাভাবিক ব্যাপার, 600 প্লাস 100 তার স্কোয়ার। তুমি ভাবো বাতাসে যখন এরোপ্লেন যায় আর বাতাস যদি এই দিকে হয়, তাহলে না আমাদের খুব কম তেল খরচ করতে হয় পাইলটদের, কারণ অলরেডি তো ইঞ্জিনের জন্য ভেলোসিটি অফ এরোপ্লেন থাকে, ভি এরোপ্লেন থাকে, প্লাস ভি এয়ারের জন্য এদের রেজাল্ট্যান্ট ভেলোসিটি ভি রেজাল্ট্যান্ট হয়ে যায় ভি এরোপ্লেন ভেলোসিটি প্লাস ভি এয়ারের ভেলোসিটি কি হয়ে যায়, সামেশান হয়ে যায়। সেরকমই যদি এয়ারটা আবার অপোজিট ডিরেকশানে থাকে, এয়ার যদি অপোজিট ডিরেকশানে থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে বেশি ফুয়েল লাগে, কারণ আমাদের যে রেজাল্ট্যান্ট ভেলোসিটিটা সেটা হয়ে যায় ভি এরোপ্লেন মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে ভি এয়ার। তো যদি আমাদের ভেলোসিটি কি কমে যায় তাহলে আমাকে কি বেশি টাইম জাহাজটাকে ওড়াতে হবে,
আর বেশি টাইম জাহাজটাকে ওড়াতে হলে তো বেশি তেল খাবে রে ভাই। প্লাস তুমি যদি এইদিকে এরোপ্লেন চালাও আর বাতাসের বেগ যদি এইদিকে হয়, আলটিমেটলি বাতাসের জন্য তোমার এরোপ্লেন এইদিকে একটু কাত হয়ে যাবেই। তুমি যদি 27-এর প্রবলেমটা দেখো, 27-এর প্রবলেমটা দেখো কি বলেছে। 27-এর প্রবলেমটা যদি দেখো, 27-এর প্রবলেমটা বলেছে a প্লাস বি ডট a মাইনাস বি যদি 0 হয় তাহলে দেখাও যে দুটি ভেক্টরের মান সমান। বলেছে যদি a প্লাস বি ডট a মাইনাস বি ইকুয়াল টু যদি 0 হয় তবে দেখাও যে a ইকুয়াল টু বি হবে, দুটি ভেক্টরের মান সমান হবে। ওদের যে মড মান, এই যে মড ভ্যালু, সেটা দুটি ভেক্টরের যে মান বলেছে মান সমান হবে, দিক বলেনি। তো মান মানে এটাই বোঝাচ্ছে মড ভ্যালু সমান হবে। তো এখান থেকে আমরা বলতে পারি এ ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0। তো এটা তো আমরা কেটে দিতে পারি, একই জিনিস। এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। সো এ বি, তো এখান থেকে আমরা বলতে পারি খুব সহজে যে ওদের মান সমান। তারপর বলেছে স্রোতের সাপেক্ষে একটি লঞ্চের বেগ